আমরা জানি যে SSD এর ফর্মুলা আমরা পড়েছিলাম, SSD ইকুয়াল টু UT প্লাস U স্কয়ার ডিভাইডেড বাই 2FG, যেখানে ইউটা হচ্ছে কি ইউ ইন ফিট পার সেকেন্ড অথবা মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, যখন ইউ তোমার কিলোমিটার পার আওয়ারে ছিল তখন ফর্মুলাটা ছিল 2.278 ইউটি প্লাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 254 এফ। এখানে ইউ ছিল কি ইউ ইন কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আর এসএসডি যখন ইউ মাইল পার আওয়ারে ছিল তখন ছিল 1.47 ইউটি প্লাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 30 যখন ইউ ইন মাইল পার আওয়ারে ছিল। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা দেখি এই তিনটা ফর্মুলাই কি আসলে একই ফর্মুলা, তাই না? যখন ইউ তোমার এফপিএস এ বা মিটার মিটার পার সেকেন্ডে দেয়া থাকবে, ঠিক আছে, মিটার পার সেকেন্ড দেয়া থাকবে তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। যখন কিলোমিটারে দেয়া থাকবে এটা ইউজ করব, যখন মাইল পার আওয়ারে দেয়া থাকবে এটা ইউজ করব। এখন দেখো প্রথম ম্যাথটা দেখি। এ ড্রাইভার ইন এ কার অন এ সার্টেন রেসিডেন্সিয়াল স্ট্রিট is traveling at 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে ইউর ভ্যালু দিয়ে দিয়েছে 50 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, she puts on brakes when she sees a stop sign। একটা ভেহিকল যখন সার্টেন একটা ডিস্টেন্সে সে হচ্ছে একটা স্টপ সাইন দেখলো, এই জায়গায় স্টপ সাইন দেখলো, তখন সে ব্রেক অ্যাপ্লাই করলো। ব্রেক অ্যাপ্লাই করার পর বলতেছে the coefficient of friction between the tire and the road is 0.6। তাহলে এখানে এফ এর ভ্যালু দেওয়া আছে 0.6। এটা কাজটা কি? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স যখন একটা বস্তু গতিশীল থাকতেছে ব্রেক অ্যাপ্লাই করার পর সেই বস্তুটা ফ্রিকশন ফোর্সের কারণে থামতেছে। তাহলে এফ এর ভ্যালু দেওয়া আছে 0.6। হোয়াট ইজ দ্য মিনিমাম স্টপিং সাইড ডিস্টেন্স অফ দ্য কার? দ্যাট মিনস এই স্টপ সাইনটা দেখার পর মিনিমাম কত ডিস্টেন্সে যে এই ভেহিকলটা থামতে পারবে, তাই না? এসএসডি তোমাকে বের করতে বলছে। এসএসডি ছিল দুইটা ডিস্টেন্সের সমষ্টি D1 প্লাস D2। D1 ছিল পারসেপশন রিঅ্যাকশন ডিস্টেন্স, D2 ছিল কি ব্রেকিং ডিস্টেন্স। ব্রেক অ্যাপ্লাই করার পর কতটুকু যাবে, আর এটা হচ্ছে ব্রেক অ্যাপ্লাই করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, বস্তুটা দেখার পর ব্রেক অ্যাপ্লাই করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভেহিকলটা কতটুকু যাচ্ছে। তো এইখান থেকে আমরা ফর্মুলা এইখান থেকেই এই যে উপরের ফর্মুলাগুলো আমরা ডিরাইভ করছিলাম। তাহলে যেহেতু কিলোমিটার পার আওয়ারে দেয়া আছে ইউর ভ্যালু, তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? এই তিনটা ফর্মুলার মধ্যে কোনটা ইউজ করব? সেকেন্ডটা স্যার। সেকেন্ড ফর্মুলাটা, তাই না? নাকি? জি স্যার। তাহলে সেকেন্ড ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, একটু আমি দাঁড়াও একটু সাউন্ডটা বাড়াই নিচ্ছি। আচ্ছা, যখন সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব তাহলে দেখো এসএসডি ইকুয়াল টু 0.278 ইউটি প্লাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 254 এফ। এখানে দেখো ইউর ভ্যালু 50 বসানো হয়েছে, টি এর ভ্যালু দেওয়া আছে 2.5 সেকেন্ড, এই যে 2.5 সেকেন্ড দেওয়া আছে, পারসেপশন রিঅ্যাকশন টাইম 2.5 সেকেন্ড। ওকে, আর ইউর ভ্যালু এই যে 50 বসাই দিয়েছে 254, আর এফ এর ভ্যালু 0.6। তাহলে এখান থেকে 51 পয়েন্ট সামথিং পেয়ে গেল। আর সেম ম্যাথটা আমরা তো জানি যে কিলোমিটারকে কি আমরা
মিটার পার সেকেন্ডে নিতে পারি, সেটা কিভাবে? 50 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3700, তাহলে এটা কত আসে? 13 পয়েন্ট কত আসে? 13 পয়েন্ট বলে গেল কত আসে? 13 পয়েন্ট কত আসে বলো? হ্যালো, স্যার 88 88, 13.88। তাহলে এই জায়গায় আমরা যদি, যেহেতু এটা মিটার পার সেকেন্ডে চলে গেছে, তাহলে এই প্রথম ফর্মুলাটা এখন আমরা ইউজ করতে পারবো, তাই না? নাকি? তাই প্রথম ফর্মুলাতে দেখো ইউর ভ্যালু 13.88 ইন্টু 2.5 টাইম হচ্ছে ইটি এর ভ্যালু হচ্ছে 2.5 প্লাস ইউ স্কোয়ার 13.88 তার হোল স্কোয়ার আর 2fg 2 ইন্টু এফ কত 0.6, আর যেহেতু মিটার পার সেকেন্ডে জি হচ্ছে 9.8, তাহলে এটা ক্যালকুলেট করে বলো তো কত আসে? কত আসে? 51 পয়েন্ট কত 1, তাই না? এত মিটার। তাহলে আমরা দেখলাম যে সেম ম্যাথটা এক প্রসেসে করলেই হলো। আমরা কিলোমিটার পার আওয়ারে দেয়া থাকলে সেটাকে মিটার পার সেকেন্ডে নিয়েও ম্যাথটা করতে পারি, বা ডিরেক্টলি কিলোমিটার পার আওয়ারের ফর্মুলা জানা থাকলে আমরা ওইটা অ্যাপ্লাই করতে পারবো। সেম কথা হচ্ছে যখন মাইল পার আওয়ারে দেয়া থাকবে, মাইল পার আওয়ারে তুমি ফিট পার সেকেন্ডে নিয়ে ম্যাথটা করতে পারো, অথবা কি মাইল পার আওয়ারের ফর্মুলা তোমার যদি জানা থাকে এই ফর্মুলাটা, তখন তুমি ডিরেক্টলি এই ফর্মুলাও ইউজ করতে পারো, কনভার্সনের দরকার নাই। ওকে, তো এখানে যদি দেখি যে ফর্মুলা তিনটা যদি আমরা দেখি, তাহলে এই ছিল তিনটা ফর্মুলা, তাই না? একটা, দুইটা, তিনটা, মানে একই ফর্মুলার আসলে তিনটা ভার্সন এটা, তাই না? নাকি ফর্মুলা তো আলাদা না এখানে, তাই না? একই ফর্মুলারে কনভার্সন ফ্যাক্টর ইউজ করে আমরা তিনটা ফর্মুলা আর কি তিনটা কেসের জন্য বের করে নিয়েছি, আর কিছুই না। হ্যাঁ, এখন দেখো এই যে ফর্মুলাটা, এটা কিছু লিমিটেশন আছে। সেটা কি লিমিটেশন? মেজর লিমিটেশনটা হচ্ছে এখানে এই ফর্মুলাতে জি অলওয়েজ 0%। জি মানে কি? গ্রেড। গ্রেড মানে কি? স্লোপ। এই রাস্তার স্লোপ কত? 0। দ্যাট মিনস হচ্ছে এই যে তিনটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা যখন হচ্ছে রাস্তাটা লেভেল গ্রাউন্ড, তখন হচ্ছে এই ফর্মুলা তিনটা অ্যাপ্লিকেবল। রাস্তাটা যখন লেভেল গ্রাউন্ড, হ্যাঁ, কিন্তু সবসময় রাস্তায় এরকম লেভেল থাকবে, লেভেল গ্রাউন্ড থাকবে, এটা তো এক্সপেক্ট করা ঠিক না, তাই না? দেখা যাবে যে কিছু ক্ষেত্রে রাস্তাটা এরকম আপওয়ার্ড স্লোপে, কিছু ক্ষেত্রে রাস্তাটা এরকম ডাউনওয়ার্ড স্লোপে আছে, তাই না? নাকি যদি আপওয়ার্ড স্লোপ হয় তাকে আমরা জি কে কি বলি? মানে স্লোপটা কি? নেগেটিভ, তাই না? ওকে, আর এই স্লোপটা কি? পজিটিভ। ওকে, আর লেভেল রাস্তা হলে জি কি? জি এর ভ্যালু 0, তাই না? আচ্ছা, এটা কত? লেভেল গ্রাউন্ডে 0%। আর তোমাকে যদি কোশ্চেন করি আমি, যে এটা মেবি তোমাদের আগের ক্লাসেও আমি বলছি, যেহেতু একটা গ্যাপ ছিল আমাদের মোটামুটি 1 উইকের মতন, তোমরা হয়তো বা ভুলে যেতে পারো পড়াশোনা করছো কিনা। সো আমি জিনিসটা আরেকবার বলতেছি, যে এরকম আপওয়ার্ড স্লোপে, আরেকটা হচ্ছে এরকম ডাউনওয়ার্ড স্লোপে, আরেকটা হচ্ছে এটা কি? লেভেল গ্রাউন্ড। তোমরা আমাকে বলো যে একটা ভেহিকেল ব্রেক করার পর, একটা ভেহিকেল ব্রেক করার পর আপওয়ার্ড স্লোপে কম ডিস্টেন্সের মধ্যে থামবে, নাকি এরকম একটা ভেহিকেল ডাউনওয়ার্ড স্লোপে ব্রেক করার পর কম ডিস্টেন্সের মধ্যে থামতে পারবে? কোনটা? আপওয়ার্ডে কম ডিস্টেন্সে থামবে স্যার।
আপওয়ার্ডে কম ডিস্টেন্সে থাকবে। আপওয়ার্ডে কম ডিস্টেন্সে থাকবে। কেন? কারণ এটা গ্র্যাভিটির এগেনস্টে, তাই না? নাকি এটা কি এগেনস্ট গ্র্যাভিটি নাকি? জি স্যার। যার কারণে কম ডিস্টেন্সের মধ্যে আপওয়ার্ড স্লোপে থামতে পারবে। আর এটা কি গ্র্যাভিটির দিকে, তাই না? নাকি গ্র্যাভিটি ডিরেকশন আর এটা ডিরেকশন সেম, সো থামতে ডিস্টেন্স বেশি লাগবে। তাহলে তোমাদেরকে এই ফর্মুলাতে যদি এই গ্রেডের এফেক্টটা নিয়ে আসি, তাহলে কি চলে আসবে? প্লাস মাইনাস জি, প্লাস মাইনাস জিটা, এটাকে যদি আমি একটু মডিফাই করে লিখি, সেম ফর্মুলা উপরের ফর্মুলাটাতে, ফর্মুলাটা এখন এই গ্রেডের এফেক্ট নিয়ে আসলে ফর্মুলাটা হয়ে যাবে এরকম কিছু, যে এসএসডি, প্রথম ফর্মুলাটা হবে এসএসডি ইকুয়াল টু ইউটি প্লাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি এফ প্লাস মাইনাস জি। এটা হচ্ছে প্রথম ফর্মুলাটা। সেকেন্ড ফর্মুলাটা হয়ে যাবে এসএসডি ইকুয়াল টু 0.278 ইউটি প্লাস ইউ স্কয়ার বাই 254 এফ প্লাস মাইনাস জি। আর এই থার্ড ফর্মুলাটা হয়ে যাবে, এই থার্ড ফর্মুলাটা হবে এসএসডি ইকুয়াল টু 1.47 ইউটি প্লাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 30 এফ প্লাস মাইনাস জি। এখন বলো এই ফর্মুলাগুলোতে, হ্যাঁ, এটা বা এই নিচেরটা বা তারও এই নিচেরটা, এই ফর্মুলাগুলোতে যদি আমি জি এর ভ্যালু 0 বসাই দিই, তাহলে উপরে ফর্মুলাগুলো আসে না? এই ফর্মুলাগুলো, হ্যাঁ নাকি? জি এর ভ্যালু যদি আমি 0 বসাই দিই, তাহলে উপরে ফর্মুলাগুলো তো চলে আসে নাকি? হ্যাঁ, আসে না? জি স্যার। উপরে ফর্মুলাগুলো চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এই আপওয়ার্ড স্লোপের জন্য এই ফর্মুলাগুলো তোমরাই বলো যে প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাস মাইনাস দেওয়া আছে, তাই না? তো প্লাস মাইনাসের কোনটা হবে আপওয়ার্ড স্লোপের জন্য? মাইনাস হবে স্যার। হুম, মাইনাস। আপওয়ার্ড স্লোপের জন্য মাইনাস হবে বলতেছো না? আর ডাউনওয়ার্ড স্লোপের জন্য তাহলে কি হবে? প্লাস হবে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তোমরা বলো যে এখানে একটা কিছুতে ধরো 10 30 মাইনাস 10 লিখলে একটা, তাহলে এটা আসে কত বলো? হাফ নাকি? হ্যাঁ, আরেকটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 30 প্লাস 10, তাহলে কত আসে? 1/4 নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে ডিনোমিনেটরে যদি পজিটিভ থাকে তাহলে ভ্যালু কি কমে না নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে তোমরা বলো যে তোমরা বলছিলে কি আপওয়ার্ড স্লোপে এসএসডি ভ্যালু কম, তাই না? হুম, জি স্যার, কম ছিল। তাহলে এই ভ্যালুটা যত বেশি হবে এসএসডি তত কম হবে না? হ্যাঁ, এই জি স্যার। ডিনোমিনেটর যত বেশি হবে, জি স্যার। হ্যাঁ, জি। তাহলে বলো এইটা কখন বেশি হবে? যখন আপওয়ার্ড প্লাস হবে যখন হবে তখন 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 প্লাস হবে বেশি হবে, স্যার। না মাইনাস হবে তখন বেশি হবে? আপওয়ার্ডের ক্ষেত্রে প্লাস হবে স্যার। তাহলে আপওয়ার্ডে এই এফ প্লাস জি হবে। আর তোমাদের কনফিউশন হইতে পারে, আমি বলছি এই জায়গায় মাইনাস আপওয়ার্ড স্লোপ আর ডাউনওয়ার্ড স্লোপে প্লাস, কিন্তু এই জায়গায় বলতেছি যে এফ আপওয়ার্ড স্লোপে হবে কি এফ প্লাস জি, ঠিক আছে, আর ডাউনওয়ার্ডে বলতেছি এফ মাইনাস জি। এটা কনফিউশন হওয়ার কারণ নাই, কারণ হচ্ছে ফর্মুলা, অ্যাকচুয়াল ফর্মুলাটা কি এফ মাইনাস জি। এখন বলো আপওয়ার্ডে জি কি নেগেটিভ না? হ্যাঁ, আপওয়ার্ডে জি কি নেগেটিভ না? তাহলে জি স্যার। মাইনাস জি আর ভিতরে জি হচ্ছে নেগেটিভ, তাহলে কি হয়ে যায়? এফ প্লাস জি নাকি? হ্যাঁ, জি স্যার। আর ডাউনওয়ার্ডে জি কি পজিটিভ, তাহলে এফ মাইনাস জি প্লাস জি, তাহলে কি আসে? এফ মাইনাস জি চলে আসে, তাই না? হ্যাঁ, তাহলে এই ফর্মুলাতে যখন পজিটিভ হবে
পজিটিভ ফর কিসের জন্য? আপওয়ার্ড স্লোপ। জি মানে এফ প্লাস জি ফর আপওয়ার্ড স্লোপ, তাই না? আর তাহলে এফ মাইনাস জিটা কি? এটা কিসের জন্য? ডাউনওয়ার্ড স্লোপের জন্য। ডাউনওয়ার্ড স্লোপের জন্য। তাই এতটুকু আমরা বুঝতে পারছি? হুম। জি স্যার। এখন তোমাদেরকে যদি আমি সেম ম্যাথটা দিয়ে বলি, ক্লিয়ার হয়ে গেলাম। A driver in a car on a residential street of grade plus 2% is traveling at a speed of 50%. তাহলে বলো কি হবে? তাহলে এই জায়গায় এই ফর্মুলাটা ইউজ করলে তখন চলবে? এই ফর্মুলাটা কি হয়ে যাবে? ইউটি প্লাস মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এফ, টুয়াইস জি এফ প্লাস মাইনাস গ্রেড। এই ফর্মুলাটাতে চলে আসতে হবে না নাকি? জি স্যার। বুঝতে পারছো তো নাকি? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে এটাতে আসি। কি বলতেছে দেখো, another element of horizontal alignment is the side distance across inside lane of curve. এই ফর্মুলাটা তোমরা একটা দেখো কি বলতেছে। এস কি, এটা ডেরিভেশনটা তোমাদেরকে দেখাইতে পারতাম কিন্তু অযথা, অনেক টাইম লাগবে এবং এটার ডেরিভেশনটাও কমপ্লেক্স। সো আমরা এই ডেরিভেশনে যাচ্ছি না, আমরা শুধু ফর্মুলাটা দেখতেছি, যেটা সিগনিফিকেন্স কি আমরা সামনে দেখবো। হ্যাঁ, দেখো কি বলতেছে, এস ইজ ডি ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই টি cos ইনভার্স আর মাইনাস এম ডিভাইডেড বাই আর। এখানে ডি বলতেছে কি, ডি ইকুয়াল টু ডিগ্রি অফ কার্ভেচার, ডিগ্রি অফ কার্ভেচার। আচ্ছা, এস বলতেছে কি, সাইড ডিস্টেন্স অ্যালং দ্য সেন্টার লাইন অফ দ্য ইনসাইড লেন। আর আর বলতেছে কি, রেডিয়াস অফ কার্ভেচার। আর এম বলতেছে অফসেট ডিস্টেন্স। অফসেট মানে কি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই না? হ্যাঁ, এটা তো জানো তোমরা নাকি? সার্ভিং এ পড়ছো নাকি? হরিজন্টাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভ পড়ছো না? জি স্যার। হরিজন্টাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভে অফসেট টার্মটা তোমরা পড়ার কথা। অফসেট হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ ইনসাইড অফ রোডওয়ে, সেন্টার অফ রোডওয়ে টু এজ অফ অবস্ট্রাকশন, অবস্ট্রাকশনের এজ পর্যন্ত ডিস্টেন্স। আচ্ছা, তাহলে এটা বলতেছে নরমালি ইকুয়াল টু সাম অফ হাফ অফ প্লেন উইথ প্লাস শোল্ডার। আচ্ছা, এই ডেফিনেশনটা আমরা পরে দেখব, আমাদের যেটা দেখা দরকার সেটা আমরা আগে দেখি, একটা ফিগার দিয়ে দেখার চেষ্টা করি। ধরো
এরকম একটা রোড আছে, হ্যাঁ, একটু আঁকাই। এই যে কার্ভ ওয়াইডেনিং হওয়া দরকার ছিল, এই কার্ভ ওয়াইডেনিংটা যেহেতু আমাদের এখন দরকার নেই, মানে কার্ভ ওয়াইডেনিং হবে, হ্যাঁ, আঁকার সময় কার্ভ ওয়াইডেনিং দিয়ে আঁকা উচিত ছিল। আচ্ছা, এরকম কিছু আছে, সাপোজ একটা রাস্তা, তো এই রাস্তার ধরো 2 ওয়ে, এরকম একটা 2 ওয়ে রাস্তা, এদিক থেকে ভেহিকেল যাচ্ছে, এদিক থেকে ভেহিকেল সাপোজ আসতেছে, তো এটাকে বলবো কি আউটার এজ, তাই না, নাকি? আর এটাকে বলবো আমরা ইনার এজ রাস্তা বা বাকের ইনার এজ। আমরা কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখতে যাচ্ছি এই সাইড ডিসটেন্স রিলেটেড, সো একটু ভালো করে খেয়াল করো। দেখো, যদি রাস্তার আউটার এজে কোনো গাছপালা বা কোনো বিল্ডিং, ঠিক আছে, কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা কি সাইড ডিসটেন্সকে এফেক্ট করবে? বা কোনো বিলবোর্ড যদি থাকে, এরকম একটা বিলবোর্ড, হ্যাঁ, বিলবোর্ড যদি থাকে, তো সেটা ধরো এই জায়গায় একটা ভেহিকেল আছে আর একটা ভেহিকেল এই জায়গায় আছে, তাহলে এই আউটার সাইডে বিল্ডিং বা হচ্ছে তোমার এই গাছপালা, হ্যাঁ, বা একটা বিলবোর্ড, এগুলো যদি অবস্ট্রাকশন গুলো যদি থাকে, এই ভেহিকেলের সাইড ডিসটেন্স বা এই ভেহিকেলের সাইড ডিসটেন্সে কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে না। Yes, sir. কিন্তু সেম ঘটনাটা যদি থাকে যে ইনার সাইডে, এই সাইডে তোমার একটা বিলবোর্ড আছে, এরকম একটা বিলবোর্ড আছে, বা এরকম একটা বিল্ডিং আছে, তাহলে কিন্তু দেখো ভিশন কিন্তু অবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, তাই না? লাইন অফ সাইট অবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, তাই না? যদি লাইন অফ সাইট অবস্ট্রাক্টেড হয় তাহলে কি সাইড ডিসটেন্সে প্রবলেম হয়ে যাচ্ছে, তাই না? এখন তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে বনায়ন করি বা বৃক্ষরোপণ করি বা বিল্ডিং কনস্ট্রাক্ট করি বা বিলবোর্ড বসাই, সেগুলো কিন্তু কখনো ইনার সাইডে বসানোটা ডিজায়ারেবল না, কারণ ইনার সাইডে বসালে কি হবে, সাইড ডিসটেন্স কমে যাবে। তো এইগুলো অ্যাকচুয়ালি ইনার সাইডে বসাইতে হয় না, বসাইলে আউটার সাইডে বসানো উচিত, হ্যাঁ, কারণ রাস্তার আউটার সাইডে যদি আমি এই বিলবোর্ডটা বসাই, তাহলে সাইড ডিসটেন্সের কোনো এফেক্ট হবে না, মানে রিস্ক কমে যাবে, তাই না? এখন যদি সেম জিনিসটা ইনার সাইডে বসে, তাহলে দেখা যাবে যে এই সাইড ডিসটেন্সটা কমে যাচ্ছে। তাহলে তোমাকে যদি বিলবোর্ডটা ইনার সাইডে বসাতেই হয়, হ্যাঁ, বা বিল্ডিংটা যদি ইনার সাইডে কনস্ট্রাক্ট করতেই হয়, তাহলে অবশ্যই রাস্তার এই যে ইনার সাইডের যে লেনটা, এই ইনার লেনের সেন্টার থেকে, ধরো এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে এই বিলবোর্ডের আউটার এজের বা একটা এজের ডিস্টেন্স, যেটাকে আমরা বলতেছি অফসেট, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা একটা সার্টেন ডিস্টেন্সের চাইতে বেশি ডিস্টেন্সে হতে হবে। কিরকম ডিস্টেন্সে হতে হবে? যেন এই রাস্তার যে সাইড ডিস্টেন্স বা এসএসডি, সেটা যেন এই বিলবোর্ডের উপস্থিতির কারণে বা বিলবোর্ড কনস্ট্রাকশনের কারণে কমে না যায়। কথাটা বুঝতে পারছো? এই বিলবোর্ড বসানোর কারণে এই রাস্তার যে এসএসডি, ঠিক আছে, এই ভেহিকেল এবং এই ভেহিকেল যে দেখতে পাচ্ছে, এই যে এসএসডিটা, এটাতে যেন কোনো এফেক্ট না পড়ে বা এসএসডি যেন কমে না যায়। তাহলে বিলবোর্ডটা অ্যাটলিস্ট একটা সার্টেন ডিস্টেন্সের চাইতে বেশি ডিস্টেন্সে বসাতে হবে, সেই ডিস্টেন্সটা আমরা ক্যালকুলেট করব। সেই ডিস্টেন্সটাকে বলতেছিলাম এম, অফসেট ডিস্টেন্স। এম ইকুয়াল টু কি? অফসেট। তাহলে অফসেটের ডেফিনেশনটা কি এখানে? যে এই ইনার লেনের সেন্টার থেকে যে অবস্ট্রাকশন বা বিলবোর্ড বা বিল্ডিং, তার এজের ডিস্টেন্স, কি ডিস্টেন্স? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই এম বলতেছে
যদি আমি বিলবোর্ডটা এম ডিস্টেন্সের চাইতে বেশি বসাই, বেশি দূরে বসাই, তাহলে কি আমার সাইড ডিস্টেন্সটা এফেক্টেড হবে না। যেমন বিলবোর্ডটা যদি এই জায়গায় না বসে, আমি যদি বিলবোর্ডটা এই জায়গায় বসাই, হ্যাঁ, সেম বিলবোর্ডটা এই জায়গায় বসাইলাম, তাহলে বলো সাইড ডিস্টেন্সে কি এফেক্ট করতেছে এখন? হ্যাঁ, এফেক্ট করতেছে? না স্যার। করতেছে না। তাহলে এই যে এইখান থেকে অ্যাটলিস্ট কত ডিস্টেন্সে বিলবোর্ডটা বসাতে হবে, এর চেয়ে কম ডিস্টেন্সে বসানো যাবে না। হ্যাঁ, তাহলে দেখো এই রাস্তা যেহেতু কনস্ট্রাক্ট করা হয়েছে, তার একটা ডিজাইন স্পিড অবশ্যই আছে, তাই না? নাকি রাস্তার ডিজাইন স্পিড ইউ দেওয়া আছে, বা ইউ তোমার কি জানা আছে ডিজাইন স্পিড কত রাস্তার। পারসেপশন রিঅ্যাকশন টাইম সাধারণত এভারেজ 2.5 সেকেন্ড হয়। আর এই রাস্তার ম্যাটেরিয়াল টাইপ কি, মানে এইগুলোর উপর কনসিডার করে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এই রাস্তার কত, এটাও কি আমাদের জানা থাকে, তাই না? তাহলে এইগুলো যদি জানা থাকে, তোমরা আমাকে বলো যে এসএসডি কি, এই রাস্তার এসএসডি কত, তাহলে কি আমরা বের করতে পারবো না? ডিজাইন স্পিডের জন্য এসএসডি কত বের করতে পারবো? জি স্যার। আচ্ছা, তাহলে এই বিলবোর্ডটা এত দূরে বসাইতে হবে যেন এই এসএসডিটা কি, এই এসএসডির চাইতে যেন এসএসডি কম না হয়, তাই না? নাকি এটাই তো কনসিডারেশন, নাকি? এই এমটা এতটুকু হতে হবে যেন এই এসএসডির চাইতে তোমার এমটা কি, মানে এমটার এতটুকু হতে হবে যেন এই এসএসডির চাইতে এসএসডিটা কি, বিলবোর্ড বসানোর কারণে এসএসডি কমে না যায়, তাই না? জি স্যার। তাহলে একটা ফর্মুলা আমরা পড়ে আসছিলাম যে S equal to 200 divided by D cos inverse R minus M divided by M। তাহলে রাস্তার SSD যদি আমি বসাই, তাহলে এই M এর ভ্যালু যেটা পাবো, এটা বলো মিনিমাম M এর ভ্যালু পাবো না? হ্যাঁ, সাপোজ এই D এর ভ্যালু আমি জানি, cos inverse R এর ভ্যালু আমার, সরি এটা R হবে, R minus M ডিভাইডেড বাই R, এটাও জানা আছে। হ্যাঁ, তাহলে বলো এখান থেকে এই যে এমটা বের হবে, ওইটা কি হবে? মিনিমাম এম হবে না? যে এই সেন্ট্রাল লেন থেকে, সেন্ট্রাল ইনসাইড লেনের সেন্টার থেকে মিনিমাম কত ডিস্টেন্সে বিলবোর্ডটা বসাইতে হবে, তাই না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এই এমটা কি মিনিমাম হবে কিনা, এটাই বুঝছো কিনা? হ্যাঁ, মিনিমাম নাকি, মানে অ্যাটলিস্ট কত ডিস্টেন্সে বসাইতে হবে বিলবোর্ডটা, তাই না? নাকি? তাহলে এখন দেখি আমরা এখানে ডি আর আর, ডি কে বলতেছি কি? আর একটা কোশ্চেন, হ্যাঁ বলো। স্যার আরটা এখানে কোন কার্ভেচারের রেডিয়াস? হ্যাঁ আমি বলতেছি, এই যে এখনই আসতেছি। ডি কি? ডিগ্রি অফ কার্ভেচার, তাই না? আর কি? রেডিয়াস অফ কার্ভেচার, তাই না? রেডিয়াস অফ কার্ভেচার। এই আর আর ডি এর মধ্যে একটা তোমরা রিলেশন পড়ে আসছো যে ডি ইকুয়াল টু, এটা পড়ে আসো তোমরা সার্ভেইং এ, এত ডিভাইডেড বাই আর। আর এখানে আর ইন ফিট and D in ডিগ্রি। এখন তোমরা হয়তো, তোমাদের হয়তো খেয়াল নাই আর আর ডি কি, দেখো এরকম একটা কার্ভ আছে, এই কার্ভের সেন্টার যদি এটা হয়, তাহলে এই কার্ভের এই যে রেডিয়াসটা, এটাকে বলি আমরা রেডিয়াস অফ কার্ভেচার। আর এটা সেন্টারের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে, এই কার্ভের স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট, যে অ্যাঙ্গেলটা সেন্টারের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে, তাকে বলতেছি আমরা ডিগ্রি অফ কার্ভেচার। তাহলে এই যে কার্ভ, হ্যাঁ, এই কার্ভের কি একটা আর থাকবে নাকি, রেডিয়াস থাকবে নাকি? হ্যাঁ নাকি? হ্যালো, এই কার্ভের রেডিয়াসটাকে আমরা কি বলতেছি? আর। আর কার্ভের এই এর সাথে যত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, একে বলতেছি আমরা কি? ডি, ডিগ্রি, কত ডিগ্রিতে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ,
জি স্যার। আচ্ছা, তাহলে একটা আমরা এটার ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখে ফেলি। প্রবলেম নাম্বার 3, দেখো কি বলতেছে। A horizontal curve having radius of 750 feet 750 feet, forms parts of a two-lane highway that has posted speed limit of 40 mile per hour. The U value দেয়া আছে 40 mile per hour. If the highway has 0% slope, that means G equal to 0%. At this section, determine the minimum distance a large billboard should be placed from the center of line of the inside lane of the curve. That means কি বলতেছে যে এই একটা কার্ভ, দুইটা লেন আছে সাপোজ, এরকম টু লেন হাইওয়ে বলছে, তো দুইটা লেন আছে, একটা এদিকে যাচ্ছে, ধরো একটা এদিকে আসতেছে। তাহলে কি বলতেছে, মিনিমাম ডিস্টেন্স এ লার্জ বিলবোর্ড শুড বি প্লেসড ফ্রম দ্য সেন্ট্রাল লাইন অফ দ্য ইনসাইড লেন। তাহলে ইনসাইড লেন হচ্ছে এটা, ইনসাইড লেনের সেন্টার কি এটা, তাই না? তো ইনসাইড লেনের সেন্টার থেকে বিলবোর্ডটা মিনিমাম কত ডিস্টেন্সে বসাতে হবে, দ্যাট মিন্স এম তোমাকে বের করতে বলছে, তাই না? নাকি? হ্যাঁ, উইদাউট রিডিউসিং দ্য রিকোয়ার্ড এসএসডি, এসএসডি কে না কমিয়ে তোমার বিলবোর্ডটা অ্যাটলিস্ট কত ডিস্টেন্সে বসাতে হবে। তাহলে তোমার চাওয়া হয়েছে কি এম কত, এটা চাওয়া হয়েছে। এসএসডি কে রিডিউস করা যাবে না। আর পারসেপশন রিঅ্যাকশন টাইম এই জায়গায় টি দিয়ে দিয়েছে 2.5 সেকেন্ড, 5 সেকেন্ড। আর কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন এফ ইকুয়াল টু 0.32। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা ফর্মুলাটা জানি। ফর্মুলা কি ছিল, এসএসডি ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই টি cos ইনভার্স আর মাইনাস এম ডিভাইডেড বাই আর। তো এখান থেকে দেখো আর এর ভ্যালু দেওয়া আছে 750 ফিট, তাই না? তাহলে ডি কত হবে, 5729.6। আচ্ছা, অনেক বইয়ে এই 5029.6 কে লিখে 5000 রাউন্ডিং করে 5030.30 ডিভাইডেড বাই আর, এটাও লিখে অনেক বইয়ে। হ্যাঁ, তো একটা করলেই হলো, দুইটাতেই মার্ক পাবো তোমরা, সমস্যা নেই। তাহলে এখানে আর এর ভ্যালু 750, তাহলে ডি কত আসে বলে ফেলো, ডি কত তাহলে? এটা ভাগ করে বলো কত আসে। 5729.6 কে 750 দিয়ে ভাগ করে বলো কত আসে। কত আসে? 5729.6 ডিভাইডেড বাই 750। স্যার 7.63। 7.63। ওকে, তাহলে ডি এর ভ্যালু পেয়ে গেলাম 200 ডিভাইডেড বাই 7.63 cos ইনভার্স। এখানে দেখো আর জানা আছে আমার 750 মাইনাস এম ডিভাইডেড বাই 750। এখন দেখো
এই এসএসডি ফর্মুলা তো আমরা জানি, তাই না? এসএসডি ইকুয়াল টু, যদি মাইল পার আওয়ারে দেওয়া থাকে 1.47 ইউ, ইউ হচ্ছে কত 40, টি হচ্ছে কত 2.5 প্লাস ইউ স্কয়ার 40 স্কয়ার ডিভাইডেড বাই 30 ইনটু এফ 0.32, আর জি এর ভ্যালু হচ্ছে 0। এখান থেকে এস এর ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে বলো? এস এর ভ্যালু কত আসে? এস এর ভ্যালু কত আসে তাহলে? দ্রুত বলো, এস এর ভ্যালু কত আসে বা এসএসডি ভ্যালু কত আসে? Sir, 151.16. 151.16 নাকি? Yes, sir. না, একটু বেশি আসার কথা। হুম, স্যার 313.67। 313.67। Yes, sir. এই আমি যে জায়গায় square করা দিতে আছে ভুলে এটা, দেখো এটা করলে এটা আসে, এটা যোগ করলে এটা আসে। হুম, গেছি। Yes, sir. Square দিতে ভুলে গেছিলাম। তাহলে এই জায়গায় 313.67 যদি বসাই দিই তাহলে দেখো ইকুয়েশনের শুধু আননোন কে এম, তাই না? হ্যাঁ, তাহলে এম বের করে ফেলা যাবে এখান থেকে নাকি? এম বের করলে আসে 16.34 ফিট। দ্যাট মিনস যদি ইনসাইড লেনের তোমার মানে একটা রাস্তার ইনসাইড কার্ভের ইনসাইডে যদি বিলবোর্ড বসাইতে হয় তাহলে অ্যাট লিস্ট তোমার হচ্ছে এই ডিস্টেন্সে কম ডিস্টেন্সে কি বিলবোর্ডটা বসানো যাবে না। হ্যাঁ, এখন নেক্সট ক্লাসে আমরা দেখব যে বিলবোর্ডটা আসলেই ইনসাইড লেনের মানে কার্ভের ইনসাইডে বসানো যায় কিনা। হুম, তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে এখনই বলি, ধরো এই লেনটা হচ্ছে 12 ফিটের লেন। হ্যাঁ, 12 ফিটের লেন, আর এই শোল্ডারটা ধরো 10 ফিট আছে। শোল্ডারটা কত? ধরো 8 ফিট আছে এই শোল্ডারটা। তাহলে বলো এই ইনসাইড লেনের এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত? 6 ফিট না? হ্যাঁ, আর এই শোল্ডারের এজ পর্যন্ত ডিস্টেন্স কত? 14 ফিট নাকি? এতটুকু ডিস্টেন্স কত? 14 ফিট নাকি? তাই বিলবোর্ডটা বসালে আমার অ্যাট লিস্ট 16.34 ডিস্টেন্সে বসাইতে হবে, কিন্তু আমার অ্যাভেলেবল ডিস্টেন্স কত আছে এই জায়গায় বিলবোর্ডের জন্য? এই রাস্তার মধ্যে যদি বসাইতে হয় শোল্ডারের এজ পর্যন্ত ডিস্টেন্স কত? 14 ফিট, কিন্তু আমার ডিস্টেন্স লাগবে বিলবোর্ড 16 ফিট এর নিচে বসানো যাবে না। তাহলে বিলবোর্ডটা ইনসাইড লেনে বসানো যাবে না। যদি বসাইতে হয় এই রাস্তার চাইতে বাইরে কোথাও বসাইতে হবে, তাই না? নাকি? Yes, sir. তাহলে এই ছিল আমাদের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমাদের স্টপ ইনসাইড ডিস্টেন্সের। সো আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো।